this computer আচ্ছা ওকে ঠিক আছে সো হ্যালো এভরিওয়ান আজকে আমরা লেকচার 3 থেকে একটু রিভিউ শুরু করব সো অনেক বড় একটা ব্রেক গেল সবাই হয়তো ভুলে গিয়েছি আমরা টপিকগুলা সো হালকা করে একটু দেখার চেষ্টা করি যে কি পড়ানো হয়েছিল এই স্লাইডটা আমি অ্যাড করলাম এখন আসলে আর তোমাদের আপলোডেড স্লাইডে এটা নাই এটা একটু চাইলে লিখে নিতে পারো তোমাদের প্রতিটা লেকচারের শুরুতে এই ধরনের রিডিং মেটেরিয়ালটা অ্যাড করে দেবার ট্রাই করব সো আগের গুলা ছিল না এই ফার্মি ফাংশনের টপিক গুলা মেইনলি পড়ানো হয়েছে তোমাদের যদি মনে থাকে আমি দেখাই তোমাদের ক্লাসরুমের সাইটটায় এটা হচ্ছে তোমাদের গুগল ক্লাসরুমের যে সাইটটা ওখানে আমি বুকস এর জন্য দুইটা লিংক দিয়েছিলাম একটা হচ্ছে এই যে colorado.edu হ্যাঁ আরেকটা যে চেমিংহুর বইটা সো এইখানে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তোমাদের ওই যে colorado.edu ওই বইটা আর হচ্ছে পিরেটের যে টেক্সট বুক তোমাদের হ্যাঁ এই দুইটা থেকে মেইনলি অ্যাডপ্টেড জিনিস এগুলা বাট এগুলা এত কমন টপিক ফার্মি এনার্জির এত ম্যাটেরিয়াল আছে নেটে তোমরা যেখান থেকে বুঝতে সহজ হয় দেখতে পারো বাট এই দুইটা দিয়ে শুরু করো আই থিংক ইট উইল বি এনাফ ঠিক আছে প্রথম টপিক যেটা বলেছিলাম সেটা ছিল হলো থার্মাল ইকুইলিব্রিয়াম আমি আমার পয়েন্টারটা পেন মোডে আনলাম সো থার্মাল ইকুইলিব্রিয়াম আর কিছুই না তোমরা প্রায় সময় ম্যাথ প্রবলেমে দেখো যে লেটস সে ইউ হ্যাভ থার্মাল ইকুইলিব্রিয়াম এরকম বলে ম্যাথ শুরু হয় সেক্ষেত্রে জাস্ট যেটা মিন করে যে তোমার কোনো এক্সটার্নাল ফিল্ড হ্যাঁ ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড তারপরে স্ট্রেস এগুলা সব হবে জিরো জাস্ট প্রেজেন্ট থাকবে তোমার থার্মাল অ্যাজিটেশনটা প্রেজেন্ট থাকবে যার ফলে আমরা যে ধরনের এনার্জি পাবো সেটা কিছুটা ইকুইভ্যালেন্ট যে একটা ভাইব্রেটিং টেবিলে যদি তুমি পার্টিকেলস রাখো তাহলে ওই ভাইব্রেশনের কারণে কি হবে কিছু উপরে জাম্প দিবে তো সেরকম মানে হায়ার এনার্জি স্টেটে কিছু ইলেকট্রন আমরা পাবো বিকজ অফ দা থার্মাল এনার্জি বাট পুরো প্রসেসটা কিছুটা র্যান্ডম ভাবে হবে হ্যাঁ এটা ইলেকট্রিক ফিল্ডের ইয়েতে যে কি হয় যে তোমার একদিকে প্রবাহিত হয় সেরকম কিছু না একটা র্যান্ডমনেস থাকবে থার্মাল এনার্জির কারণে সো আমরা এই ধরনের থার্মাল ইকুইলিব্রিয়ামের ডেফিনেশন দেখেছিলাম নেক্সট টপিকটা ছিল খুব ইম্পর্টেন্ট সেটা ছিল ফার্মি ফাংশন একটু বলি তাহলে সো আমাদের এই কোর্সটা কি যেটাই মানে ডায়োড হোক মসফেট হোক বিজেটি হোক আমাদের টার্গেটটা কি আসলে আমরা কারেন্ট মেজার করার ট্রাই করব তাই না যে কি পরিমাণ কারেন্ট আমরা পাচ্ছি কোন ডিভাইস থেকে কত ভোল্টেজ দিয়ে কত কি পরিমাণ কারেন্ট আউটপুট হচ্ছে তো এই যে অ্যামাউন্ট অফ কারেন্ট এটাই তো আমাদের মেইন কনসার্ন সো ইন আদার ওয়ার্ডস যে নাম্বার অফ ইলেকট্রন কতগুলো ইলেকট্রন তুমি ফ্লো করাতে পারছো তোমার এনার্জি ডিস্ট্রিবিউশন যাই থাকুক সিস্টেমে তোমার আলটিমেটলি নাম্বার অফ ইলেকট্রন কাউন্ট করাটা আমাদের টার্গেট আমি চেষ্টা করতেছি একটা জাস্ট বেসিক ওভারভিউ দিতে তোমাদেরকে এখানে মানে কিছুটা বার্ডস আই ভিউ বলে একটু মানে ডিটেলে না যে উপর থেকে দেখা যায় কেন কি করলাম একটু স্ট্রাকচার নিয়ে আসি তো ফার্মি ফাংশনটা আসলে কি জাস্ট এটা হচ্ছে তোমার probability মানে of a electron of being on a state তাই না ঠিক আছে সো probability ক্যালকুলেশন হচ্ছে এখানে তোমার যে মানে কি বলে কত পার্সেন্টেজ অফ স্টেট অকুপাইড হয়ে আছে তো তোমার দুইটা জিনিস জানতে লাগবে একটা হচ্ছে কয়টা স্টেট আছে আর প্রবাবিলিটি কি সেই স্টেট অকুপাইড থাকার হ্যাঁ তোমাদের এর পরের স্লাইডে আমরা দেখব তারপর আমি দেখিয়েছিলাম আগের বার যে কি তোমাদের এই ডেনসিটি অফ স্টেট যেটা হ্যাঁ জিই আর তোমাদের ফার্মি ফাংশন এই দুইটার মাল্টিপ্লিকেশন থেকেই আমরা নাম্বার অফ
ইলেকট্রনটা পাবো। ঠিক আছে, সো তোমরা বলতে পারো যে তাহলে আমরা কেন ডাইরেক্টলি ক্যালকুলেট করলাম না, নাম্বার অফ ইলেকট্রন ক্যালকুলেট করলেই তো হতো। এখন এই পুরো সিস্টেম গুলো আসলে আমরা মানে কোয়ান্টাম মেকানিক্স এর ওয়ার্ল্ডে কাজ করতেছি, তাই তাই না? সো সেইখানে নাম্বার অফ স্টেট ইজিয়ার কাউন্ট করা রাদার দেন নাম্বার অফ ইলেকট্রন, মানে সবকিছু স্টেটের ল্যাঙ্গুয়েজে ইন্টারপ্রেটেড হয়। সো তুমি যেটা করবা সেটা হচ্ছে, যেটা বললাম অলরেডি, যে আমরা নাম্বার অফ স্টেট ক্যালকুলেট করব, তারপরে বলবো এই নাম্বার অফ স্টেটের মধ্যে কত পার্সেন্ট ফিল্ড আপ হয়ে আছে। এরপর যদি পুরোটাকে সামেশন করি তাহলেই তো আমরা নাম্বার অফ ইলেকট্রন পেয়ে যাব। সো আলটিমেটলি ওই কারেন্ট ক্যালকুলেশনটাই আমাদের মোটিভেশন। হাউএভার আমরা এটাকে কিছুটা ঘুরায় করলাম, হ্যাঁ, যে ফার্স্টে স্টেট ডেনসিটি অফ স্টেট ক্যালকুলেট করলাম, তারপরে অকুপেন্সি ক্যালকুলেট করে সেখান থেকে নাম্বার অফ ইলেকট্রন আমরা বের করলাম। ঠিক আছে, তাহলে এই ছিল ফার্মি ফাংশনের এক্সপ্রেশনটা, তো আশা করি তোমাদের মনে আছে। এই হচ্ছে আমাদের ফার্মি ফাংশনের এক্সপ্রেশন। এখানে কি কি দেখো তো টার্ম গুলা, বোলজম্যান কনস্ট্যান্ট আর টেম্পারেচার, এরা তো ফিক্স, তাই না? হয় মানে যে কোনো একটা নির্দিষ্ট টেম্পারেচারের এরা কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু। তারপরে ফার্মি এনার্জিটাও তুমি ক্যালকুলেট করতে পারবা, কোন একটা নির্দিষ্ট টেম্পারেচারের জন্য ফার্মি এনার্জি ফিক্স। সো আলটিমেটলি ভ্যারিয়েবল এখানে এই এনার্জিটা ই। ঠিক আছে, সো এই জিনিসটা দিয়েই আমরা বিভিন্ন অ্যাপ্রক্সিমেশন করব যে যদি আমাদের এনার্জি, হ্যাঁ, এভাবে মানে কি বলবো, মানে এনার্জি স্কেলটা যদি তুমি এভাবে ভাবো, এই পাশে এনার্জি আছে, এখানে হচ্ছে তোমার ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন আছে, সেক্ষেত্রে তোমাদের দুইটা এক্সট্রিম তোমরা চিন্তা করে ভাবতে পারো। একটা লার্জ আর হাই এনার্জি চিন্তা করে আমরা ক্যালকুলেট করে দেখাবো। এটা ক্লাসে তোমাদের অনেকবার দেখিয়েছিলাম যে কি কি কন্ডিশন হয়। একটা হচ্ছে তোমার, দাঁড়াও আমার নোটসটার মধ্যে ছিল সেটা, একটা হচ্ছে ই হতে পারে ইএফ এর চেয়ে অনেক লো। দাঁড়াও এই কন্ডিশনটা এখানে গুছিয়ে লেখা নাই কেন, ওকে আমি এখানে লিখে দিচ্ছি, দাঁড়াও একটা সেকেন্ড। একটা স্টেট হতে পারে তোমার হাই এনার্জি, সেটা হচ্ছে তোমার, মাউস দিয়ে লেখা তো কঠিন কাজ। একটা হচ্ছে হাই এনার্জি, সেটা হচ্ছে ই ইজ মাচ মাচ গ্রেটার দেন ফার্মি এনার্জি। ঠিক আছে, সো এইটা কন্ডিশনের জন্য যদি হয়, আমরা পেয়েছিলাম হচ্ছে ডিস্ট্রিবিউশন হবে 0। সো এই কি বলে ফার্মি ডিস্ট্রিবিউশনে আমরা 0 ভ্যালু পেয়েছিলাম সেটার জন্য। আর যদি তোমার হয় হচ্ছে লো এনার্জি, সেক্ষেত্রে হচ্ছে মাছ মাছ মানে স্মলার দেন হবে, তখন আমরা পাবো হলো 1। ঠিক আছে, সো 0 আর 1 জানার পরে এরপরে তুমি দুইটাকে এমন ভাবে কানেক্ট করবা যেন তোমার ই যখন ইএফ এর সমান হয়, যখন মানে ই ইকুয়ালস হবে টু ইএফ, তখন যেন আমাদের ঠিক এই হাফ পয়েন্টে 0.5 এখানে, হ্যাঁ, এই হাফ পয়েন্টে যেন ইন্টারসেক্ট করে। এইভাবে করে তুমি যদি কার্ভ আঁকো তাহলেই তোমাদের এই এনার্জি ভার্সেস যে ফার্মি ফাংশন সেটার গ্রাফটা তোমরা পাবা। আর এটার উপর টেম্পারেচারের এফেক্টটাও আমরা দেখেছিলাম, যেটা হয় যে লো টেম্পারেচারে খুব শার্প চেঞ্জ হয়, আর হায়ার টেম্পারেচারে আস্তে আস্তে এরকম স্মুদিং এফেক্ট আমরা দেখতে পারি। সো এই ছিল আমাদের মানে ফার্মি ফাংশন রিলেটেড ডিটেল যা বলছিলাম ক্লাসে। আচ্ছা, সো নেক্সট তো বললাম যে ডেনসিটি অফ স্টেট, যেটা ডেনসিটি অফ স্টেট হচ্ছে তোমার জিই, দাঁড়াও নিয়ে আসি আমাদের জিই, সেটা হচ্ছে কি কতগুলা স্টেট অ্যাভেলেবল, হ্যাঁ, পার ভলিউমে, সেটাকে বলে হচ্ছে তোমার এই জিই। আর এটার এক্সপ্রেশন আমাদের ডিরাইভেশনটা লাগবে না, আর আমি তোমাদের বোধহয় ইন কোর্সে দিয়েও দিয়েছিলাম এই এক্সপ্রেশনটা।
হ্যাঁ, বাট মানে ম্যাথ প্রবলেমের জন্য এই এক্সপ্রেশনটা জানতে হবে যে ডেনসিটি অফ স্টেট কে কোন ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করে। সো এই দুইটা টার্ম লাগবে ম্যাথ করতে হলে, অথবা তোমার এন ক্যালকুলেট করতে হলে। ওকে, আচ্ছা। সো আলটিমেটলি এই স্লাইড বলে ফেলছি অলরেডি যে আমাদের মেইন টার্গেট যেটা, যে আমরা একটু নাম্বার অফ ইলেকট্রন আর নাম্বার অফ হোল জানবো, সেটা জানতে হলে আমাদের ডেনসিটি অফ স্টেট আর ফার্মি ফাংশনকে গুণ দিতে হবে, এবং অবশ্যই অবশ্যই পুরাটাকে সামেশন বা ইন্টিগ্রেশন করতে হবে। হ্যাঁ, একদম সব ব্যান্ড গুলার জন্য যোগ করার পরই আমরা টোটাল নাম্বার অফ ইলেকট্রন পাবো। ঠিক আছে, তো এই ছিল আমাদের কেরিয়ার ক্যালকুলেশন রিলেটেড কথাবার্তা। একইভাবে আমরা হোল ক্যালকুলেট করতে পারবো, আর হোলের জন্য ফার্মি ফাংশনের এক্সপ্রেশন হবে 1 মাইনাস এফই। ঠিক আছে, সো তোমার হচ্ছে কি ডেনসিটি অফ স্টেট ফর হোলস, আর তারপর হচ্ছে 1 মাইনাস এফই, এই দুইটার মাল্টিপ্লিকেশন হবে। আচ্ছা, যখন আমরা ব্যান্ড ডায়াগ্রাম মানে ভিজুয়ালি জিনিসটা দেখলাম, তখন আরো ক্লিয়ার হলো যে আমাদের কি হয় ব্যান্ড, এটা ছিল আমাদের ডেনসিটি অফ স্টেট। হ্যাঁ, শুধু এখানে ফোকাস করো যে ব্যান্ড গ্যাপের মধ্যে হলো কি ফরবিডেন জোন, তাই না? কোনো স্টেট থাকবে না, ভালো কথা। তার মানে যখন ব্যান্ড গ্যাপ শেষ হবে সেখান থেকে কিন্তু আমাদের অনেক স্টেট পাচ্ছি আমরা অ্যাভেলেবল, এবং যত উপরে যাচ্ছি আরো বাড়তেছে স্টেটের সংখ্যা। সো দেয়ার আর মেনি স্টেটস অ্যাভেলেবল হিয়ার। হাউএভার, তোমরা যদি প্রবাবিলিটিটা দেখো, ওই যে একটু আগে আমরা আঁকলাম মনে আছে, এফি বাই এনার্জি, ওই গ্রাফটা একটু উল্টা এবার চিন্তা করো, এনার্জিটা এবার ওয়াই এক্সিসে আর ফার্মি ফাংশনটা এভাবে যদি আঁকি, আমরা কি বললাম যে ওই যে ইএফ এ একটা ক্রসওভার পয়েন্ট থাকবে, আর হাই এনার্জি আর লো এনার্জিতে 0 আর 1 পাবো। সো এরকম একটা কার্ভ পাবো। সো এভাবে যদি দেখি, তাহলে দেখো যখন ইসি এর এই যে ইসি বরাবর কাছে, তখনই এখানে আমরা ফিল্ড স্টেট দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে জিনিসটা কি দাঁড়ালো যে আলটিমেটলি প্রবাবিলিটি এই ব্যান্ড গ্যাপের পরে অনেক থাকাতেও কোনো লাভ হচ্ছে না। হ্যাঁ, আবার এদিকে ডেনসিটি অফ স্টেট ইসি এর পরে অনেক বাড়াতেও কোনো লাভ হচ্ছে না, কারণ যখন এই দুইটাকে আমরা মাল্টিপ্লাই করব, তখন খুব ন্যারো একটা রিজন, এই যে অল্প রিজনে শুধু আসলে আমরা ভ্যালু পাবো, কারণ দুইটা অপোজিট দিকে যাচ্ছে। তো এইখানে আমরা আমাদের ইলেকট্রনের ডেনসিটি দেখতে পাবো। ঠিক আছে, সো এই জিনিসটাই আমাদের কাউন্ট করে, দিস ইজ আওয়ার কেরিয়ার ডিস্ট্রিবিউশন, যে আমাদের যে টোটাল সিস্টেমে অ্যাভেলেবল ইলেকট্রন তারা এভাবে ডিস্ট্রিবিউটেড থাকবে এবং এই স্টেট গুলাতে থাকবে। এই রিলেটেড আমরা কিছু ম্যাথ দেখেছিলাম এখানে, ম্যাথ গুলার যাচ্ছি না কারণ স্ট্রেট ফরওয়ার্ড ছিল, তোমাদের ওই ইকুয়েশন গুলাতে ভ্যালু বসায় তোমরা করেছিলা, ক্লাসে করেছিলা এই ম্যাথটা। আচ্ছা, ওকে, নেক্সট থিং যেটা, সেটা হচ্ছে আমরা ওই এর আগের টার্ম গুলা থেকে সিম্পলিফাই করে দেখেছিলাম যে আমরা এনসি আর কি এনসি বলতেছি এন আর পি এর কিছু এক্সপ্রেশন পেয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা, এখানে এই যে এনসি আর এনভি টার্মটা কোত্থেকে আসলো? আচ্ছা, সো এই আবারও বলি, মানে এই ডিরাইভেশনে মানে এই ক্যালকুলেশন করার পর বড় একটা টার্ম থাকে, which is কি, এটা ভ্যারিয়েবল না কনস্ট্যান্ট? দেখো তো, এখানে সবাই কনস্ট্যান্ট ভ্যালু। ঠিক আছে, সো আমাদের এনপি আর এনভির জন্য এই ধরনের একটা কনস্ট্যান্ট টার্ম মাল্টিপ্লাই হবে একটা এক্সপোনেনশিয়ালের সাথে যখন আমরা এনপি ক্যালকুলেট করব। এই ছিল আমাদের এনসি আর এনভি। এটাকে বলা হয় এফেক্টিভ ডেনসিটি অফ স্টেট। হ্যাঁ, এফেক্টিভ ডেনসিটি অফ স্টেট। ওকে, সো এই ধরনের এনসি আর এনপি টার্ম আসবে। নেক্সট থিং যেটা, সেটা হচ্ছে যদি আমরা এন আর পি এর ভ্যালু জানি, তাহলে এই দুইটা মাল্টিপ্লাই করলে এরপরে এই এনার্জি, এই যে ইসি ইএফ
ইএফ ইভি এই টার্মগুলো যোগ বিয়োগ করে ক্লাসে দেখিয়েছিলাম যে টার্মটা আসে সেটা হচ্ছে এনপির মাল্টিপ্লাই করলে পরে আলটিমেটলি আমাদের ইসি মাইনাস ইভি এই টার্মটা আসে, বদলে আমরা ব্যান্ড গ্যাপ ইজি এভাবে লিখতে পারি। সো আমরা এই ফর্মে নিয়ে আসছিলাম। আচ্ছা, এখন এই টার্মটাকে বলে হচ্ছে এনআই, হ্যাঁ, ইন্ট্রিনসিক ডেনসিটি, ইন্ট্রিনসিক ক্যারিয়ার ডেনসিটি। ওকে, সো আমরা এখান থেকে এনপি আর এন আর পি জানলে আমরা এনআই বের করলাম, ইন্ট্রিনসিক ক্যারিয়ার ডেনসিটি। আচ্ছা, আবার ইন দা মানে আদার ওয়ে রাউন্ড এই এনআই এর ভ্যালু আবার এই ইকুয়েশনে বসায় আমরা এন আর পি কে ইন টার্মস অফ এনআই এভাবে বের করতে পারি। ঠিক আছে, এন আর পি কে এই এনআই দিয়ে এভাবে লিখতে পারি। সো জিনিসগুলো একই ইকুয়েশন, জাস্ট তুমি যে এক্সপোনেনশিয়ালের সাথে কি টার্ম ইউজ করছো এটা খেয়াল করতে হবে। হ্যাঁ, রিঅ্যারেঞ্জ করে তুমি ডিফারেন্ট ভাবে এক্সপ্রেস করতে পারো। আরো কিছু ম্যাথ ছিল। আচ্ছা, আর এটা ছিল একটা তোমাদের যে কি হবে, ডোপিং বাড়ালে বা কমালে এনার্জি আস্তে আস্তে ইসি এর দিকে যেতে থাকবে, তাই না, বা ইভি এর দিকে যেতে থাকবে। ধরো তুমি ডোনার ডোপিং বাড়াতে থাকলা, মানে জিনিসটা এন টাইপ হতে থাকবে। ঠিক আছে, তাহলে কি এই যে এদিকে হচ্ছে ডোপিং বাড়াচ্ছি, যত ডোপিং বাড়াবো আমার এনার্জি লেভেল আস্তে 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 করে এই ইসির দিকে যেতে চেষ্টা করবে। ঠিক আছে, তো সেটাই এখানে দেখাচ্ছে। এই ছিল আমার এনার্জি লেভেল, এটা যত ডোপিং বাড়াচ্ছি তত আমাদের আস্তে আস্তে ইসির কাছে যাচ্ছে, এবং টেম্পারেচারের কারণে আরো কি বলবো আরো বেশি ডোপিং লাগবে। ধরো একটা এই বরাবর যদি আমি একটা লাইন টানি, সেই বরাবর যদি আমি একটা, ধরো আমার একটা নির্দিষ্ট ইসি দরকার, হ্যাঁ, স্ট্রেইট হলো, ওকে, ধরো আমার একটা পার্টিকুলার ইসি দরকার, হ্যাঁ, যদি আমি 300 ডিগ্রি সেলসিয়াসে থাকি তাহলে কিন্তু আমার এই যে এই বরাবর লাইন টানলে দেখো 10 টু দি 16 আমার ওই এনার্জি রিচ করতে পারছি। ঠিক আছে, এটা কারণ এটা আমার 300 এর কার্ভ, এই যে এই প্রথম ব্লুটা, আর পরের ব্লুটা কি 400 কেলভিনের কার্ভ। সো ওই একই মানে এনার্জি রিচ করতে হলে আমাকে এখন কিন্তু হায়ার এনার্জি লাগবে 400 কেলভিনের জন্য। সো দিস ইজ হাউ টেম্পারেচারের সাথে সাথে আমাদের কার্ভ শিফট হচ্ছে। সো ইন আদার ওয়ার্ডস, যত টেম্পারেচার বাড়াচ্ছি একই এনার্জি রিচ করার জন্য আমার আরো বেশি ডোপিং দিতে হলো। ঠিক আছে, এই ছিল এই স্লাইডের জিস্ট আর কি। এটা ওই একই জিনিস, টেম্পারেচারের সাথে সাথে ক্যারিয়ার কনসেন্ট্রেশনের ভ্যারিয়েশন। একটা জিনিস এখানে ছিল যে তোমার এটা কিন্তু 1/T, তার মানে এখানে হচ্ছে লো টেম্পারেচার আর এখানে হচ্ছে হাই টেম্পারেচার। ঠিক আছে, যে হাই টেম্পারেচার, সো লো টেম্পারেচারে তোমার থার্মালি জেনারেটেড ক্যারিয়ার খুব লো থাকবে অবভিয়াসলি, এরপর আস্তে আস্তে বাড়বে এবং অনেক বেশি হাই টেম্পারেচারে প্রচুর আমরা ক্যারিয়ার জেনারেট করতে পারবো, যেটা ইন্ট্রিনসিক রিজিমে যাবে। সো এই গ্রাফটা আবার এই ছবিগুলো কিন্তু উল্টা ভাবে আছে, খেয়াল করো যে লো টেম্পারেচার আগে হাই টেম্পারেচার পরে। সো ওভাবে করেসপন্ড করে মিলিয়ে দেখো। আচ্ছা, এটাও জাস্ট একটা ম্যাথ প্রবলেম ছিল, এখানে কিছু জিনিস ক্লাসে দেখিয়েছি, মানে জাস্ট পয়েন্ট আউট করে দেই। এখন আমাদের কি ছিল যে একটা কন্ডাকশন ব্যান্ড থাকবে ইসি, ভ্যালেন্স ব্যান্ড ইভি, আর তারপরে আমাদের ফার্মি এনার্জি কি, তোমার যত তুমি ডোপিং অ্যাড করবা ফার্মি এনার্জি তোমার ইসির কাছে যেতে থাকবে। হ্যাঁ, আর ইডি হচ্ছে ওই ডোনারের যে এনার্জি লেভেল সেটা ইডি বলে সেটাকে। আচ্ছা, এখানে বেশ কিছু জিনিস ইনপুট দেওয়া আছে। একটা হচ্ছে
তুমি মানে এক দুইটা ম্যাথ আগেই এই সেম নাম্বার দিয়ে একটা ম্যাথ করেছিলা তোমরা, সেখান থেকে ইসি মাইনাস ইএফ বের করেছিলা যে কত এনার্জি হয়। আর আরেকটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি, হ্যাঁ ওই যে বললাম ডোনারের কারণে যে লেভেলটা, সেটা হচ্ছে ইসি মাইনাস ইডি, এটার একটা চার্টই পাওয়া যাবে, হ্যাঁ যে কি পরিমাণ কোন কোন মেটেরিয়ালের জন্য তোমার আয়নাইজেশন এনার্জিটা কি হবে। তো এখানে বোধহয় এটা ছিল কি ফসফরাস ছিল, ডোনার ইজ ফসফরাস, তাহলে হবে 44, হ্যাঁ 44, এখানে 45 ইউজ করলো কেন, আচ্ছা এনিওয়ে দে আর ভেরি ক্লোজ। সো এখানে যে ইসি মাইনাস ইডি এর ভ্যালু দেওয়া আছে, আর ইসি মাইনাস ইএফ তুমি ক্যালকুলেট করেছিলা। তো এখান থেকেই একটু রিঅ্যারেঞ্জ করে হিসাব করে বের করে তোমার এই ম্যাথটা করবা। আর এই ম্যাথটা একটু খেয়াল করে করতে হবে, যে এখানে বলছে যে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য ডোনার আর নট আয়োনাইজড, ঠিক আছে। তো এই ম্যাথটা দেখো বা এই ধরনের ম্যাথ দেখো যে ক্যালকুলেট করে বলা হলো যে only 2% is not ionized, তার মানে বলা যায় যে পুরো সবটাই আয়োনাইজড হয়েছে। সো তোমরা ম্যাথ দেখলে শুধু ইকুয়েশন দেখে ভ্যালু বসানো যদি ভাবো তাহলে ভুল হবে, কারণ পরীক্ষায় যখন আসবে সবগুলা ম্যাথেরই একটা ইন্টারপ্রিটেশন করতে হবে যে এটার অর্থটা কি, থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং যেটা। আচ্ছা তো এই গেল। তো ম্যাথ যখনই দেখবা তোমরা এটাকে একটু থিওরিটিক্যালি বোঝার চেষ্টা করবা যে এখানে আসলে কি বলতেছে, যে ওকে ডোনার বাড়ালাম, ইয়ে শিফট হলো, আমার এনার্জি স্টেট শিফট হলো, মিনিংটা কি। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা আমার নেট আসা যাওয়া করে মাঝে মাঝে। ওকে গুড। আচ্ছা তো ডোনার এটা কি ছিল, আচ্ছা এটা দেখো তোমরা ওই আরো ম্যাথ ছিল, সামারি শেষ। ওকে সো এই হচ্ছে তোমার লেকচার 3 গেল, ঠিক আছে। নেক্সট ছিল হচ্ছে, একটু ব্রেক নিব। ওকে তাহলে টানা বলতে থাকি, মানে আমি এই লেকচার 4 এর পরই থামবো মেবি আর 10-15 মিনিট। সো আজকে মানে ফুল ওরকম টাইম ক্লাস নেওয়ার প্ল্যান নেই আমার, আমার মেইনলি একটু ট্রায়াল ভার্সন হিসেবে এটা করতে চাচ্ছি, সব ঠিকঠাক মতো তোমরা শুনতে পাচ্ছ কিনা আর তোমাদের রেসপন্স কি হয় সেটা দেখা। সরি মাঝখান থেকে শুরু করে দিলাম কেন। আচ্ছা লেকচার 4 এ না প্রথম দিকে প্রচুর ওই ফার্মেরই বেশ কিছু ভালো ভালো ফিগার ছিল, যার জন্য ডিলিট করি নাই সত্যি কথা বলতে। কিন্তু ওই একই জিনিসই ফার্মি এনার্জির ডেসক্রিপশন ভালো কিছু স্লাইডস আছে, সো এগুলা যেরকম আছে আমি আর ধরি নাই, আলটিমেটলি একই জিনিস, এগুলার বলবো না। আচ্ছা এখান থেকে বলি, এটা হচ্ছে ডিজেনারেটেড ভার্সেস নন ডিজেনারেটেড সেমিকন্ডাক্টর। সো আমরা এই জিনিসটা এখন বারবার দেখা হচ্ছে, পরিচিত হয়ে গেলাম আমরা যে এই ফার্মি ফাংশনটা, ঠিক আছে। ঠিক আছে সো এখানে একটা টার্ম আছে 3kT, এই দেখো রেড কার্ভের জন্য 3kT ডিস্ট্রিবিউশন, ব্লু কার্ভের জন্য আরেকটু বেশি হবে, ঠিক আছে। এই 3kT এনার্জির যে ব্যান্ডটা, হ্যাঁ মানে তোমার ইসি আর ইভি থেকে 3kT গ্যাপে 3kT বাদ দিয়ে তোমার যে লিমিটটা, এটাই হচ্ছে তোমার নন ডিজেনারেটসির লিমিট। এই 3kTর উপরে যদি আমার এনার্জি লেভেল হয় আমার, সেটাকে বলা হয় হচ্ছে ডিজেনারেটেড সেমিকন্ডাক্টর। সহজ ভাষায় বললে তুমি ডোপিং করবা, বাড়াবে, তোমার ইএফ ছিল মাঝখানে, তুমি ডোপিং করে তোমার এনার্জি লেভেল বাড়াতে থাকবা, ইসির কাছে নিতে থাকবা ভালো কথা, বাড়তে বাড়তে 3kT পর্যন্ত ফাইন, তোমার এটা নন ডিজেনারেট আছে। বাট যখন এই 3kT ক্রস করে যাবে তখনই এটাকে বলা হয় ডিজেনারেটেড, মানে খুব হাইলি ডোপ মেটেরিয়াল, ঠিক আছে। সো ডিজেনারেসি আর নন ডিজেনারেসি, আমার মনে হয় টার্মটা তোমরা জানো অলরেডি, ডিজেনারেটেড সেমিকন্ডাক্টর বলা হয়। সো অনেক ক্ষেত্রে এটা উল্লেখ করে দেওয়া হয় যে এটা একটা ডিজেনারেটেড, বললে বুঝে নিবা যে খুবই হাইলি ডোপড সেমিকন্ডাক্টর, এটি মেইন কথা, ঠিক আছে।
আচ্ছা, এরপরে একটা ইম্পর্টেন্ট টপিক আসবে এখন, সেটাকে বলে হচ্ছে, ও হো সরি, তোমরা কি খুব নয়েজ পাচ্ছো? তোমাদের কি নয়েজ আসতেছে কোনো? মাঝে আমি একটু আসছিল। এখন আসে মানে নাই, মিস্ত্রি এখন কাজ আসতেছে আবার। করতেছে, হ্যাঁ আমাদের বাসায়। আমি আজকে ক্লাস ক্যান্সেল করবো কিনা একবার ভাবতেছিলাম, মিস্ত্রিরা ড্রিল করবে আর কি টুকটাক। তো এনিওয়ে যাই হোক, এটা অন অন অফ হবে আর কি। ওকে, যেটা বলতে চাচ্ছিলাম যে এখন যে টপিকটা বলবো এটা হচ্ছে মোবিলিটি নিয়ে। মোবিলিটি খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের জন্য। এটার প্রথম স্লাইডে দেখানো হচ্ছে থার্মাল মোশনকে। ঠিক আছে, যে আলটিমেটলি যখন কোনো মানে সেমিকন্ডাক্টরে তুমি কোনো এক্সটার্নাল ফোর্স দাও নাই, ঠিক আছে, জাস্ট থার্মাল এনার্জি আছে, সর্বনাশ, যাই হোক, কি বলে, থার্মাল এনার্জি আছে, তখন এই ধরনের র্যান্ডম মোশন দেখতে পারবা। ঠিক আছে, এই ধরনের র্যান্ডম মোশন থাকবে। আর তোমরা জানো অলরেডি এই র্যান্ডমনেস এর কথা, যে আলটিমেটলি রেজাল্টেন্ট কোনো কম্পোনেন্ট থাকবে না, তাই না? সব ক্যান্সেল আউট হয়ে যাবে র্যান্ডম মোশনের কারণে, কোনো রেজাল্টেন্ট ইলেকট্রন ফ্লো আমরা পাবো না। ঠিক আছে, এরপর কি বলছে, মোবাইল, আচ্ছা আমি দাঁড়াও, আল্লাহ, আমার টাইম বলে দিলাম ক্লাসের, আমি একটু পজ দিচ্ছি, হ্যাঁ ওকে ম্যাম। একটু পজ দিচ্ছি। মিস আপনার রেকর্ডিং কি চালু আছে? হ্যাঁ, রেকর্ড চালু আছে।